আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 5 মিনিট মেডিকেলে যে নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো নিওপ্লাসিয়া। এটা রবিন্স প্যাথোলজি বই থেকে নেওয়া হয়েছে। আসুন তাহলে আমরা শুরু করি নিওপ্লাসিয়া। আজকের লেকচার কন্টেন্টে যেসব টপিক নিয়ে আমরা ডিসকাশন করব সেগুলো হলো ডেফিনেশন অফ নিওপ্লাসিয়া, নোমেনক্লেচার, বায়োলজি অফ টিউমার গ্রোথ, এপিডেমিওলজি, molecular basis of cancer, carcinogens and carcinogenesis, tumor immunity, metastasis, paraneoplastic syndrome, and tumor markers. Now, the definitions of neoplasia. এখানে ডক্টর উইলিসের একটা ডেফিনেশন দেওয়া আছে 1930-তে দেওয়া ডেফিনেশন, সেটা হলো এ নিওপ্লাজম ইজ অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু দ্য গ্রোথ অফ হুইচ এক্সিডস অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ নর্মাল টিস্যুস অ্যান্ড পারসিস্ট in the same excessive manner after cessation of the stimuli which evoke that changes. আর নিওপ্লাসিয়ার ক্ষেত্রে যেসব ক্যারেক্টারিস্টিক্স থাকে, মোস্টলি জেনেটিক একটা চেঞ্জ থাকে, অটোনোমাস ক্যারেক্টারিস্টিক্স এবং ক্লোনাল এক্সপানশন। এখানে নামকরণ করা হয়েছে নিওপ্লাসিয়ার ক্ষেত্রে। আমরা জানি যে নিওপ্লাসিয়া বা টিউমার টু টাইপস, একটি বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট। এখানে বিনাইন টিউমারগুলোর নোমেনক্লেচার দেখানো হয়েছে যে বিনাইন নিওপ্লাজমের ক্ষেত্রে ইউজুয়ালি সাফিক্স হিসেবে ওমা ইউজ করা হয়। যদি সেটা মেসেনকাইমাল টিউমার হয় তাহলে কন্ড্রোমা, ফাইব্রোমা, অস্টিওমা অ্যাকর্ডিং টু অরিজিন, এবং এপিথেলিয়াল অরিজিন হলে অ্যাডেনোমা, প্যাপিলোমা, সিস্টাডেনোমা, পলিপ ইত্যাদি নাম করা হয়ে থাকে। এখানে একটি কোলোনিক পলিপের ছবি দেখানো হয়েছে, এটি একটি বিনাইন টিউমার। আর ম্যালিগন্যান্ট টিউমারের নোমেনক্লেচার হলো যদি সেটা মেসেনকাইমাল অরিজিনেটেড হয় তাহলে তার নাম হবে সার্কোমা। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে কন্ড্রোসার্কোমা, কার্টিলেজিনাস টিউমার, ফাইব্রোসার্কোমা, ফাইব্রাস টিউমার অ্যান্ড অস্টিওসার্কোমা, বোনি টিউমার। আর যদি সেটা এপিথেলিয়াল সেল অরিজিনেটেড হয় তাহলে নাম হবে কার্সিনোমা। যদি সেটা গ্ল্যান্ডুলার অরিজিন হয় তাহলে অ্যাডেনোকার্সিনোমা। স্কোয়ামাস সেল অরিজিনেটেড হলে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এবং যেসব কার্সিনোমাকে ডিফারেন্সিয়েট করা যায় না যে হুইচ টাইপ অফ সেল, তাকে বলা হয় আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা। এখানে একটা ইম্পর্ট্যান্ট লাইন মনে রাখতে হবে যে কার্সিনোমা যে কোনো এপিথেলিয়াল অরিজিনেটেড হতে পারে, সেটা এক্টোডার্ম, মেসোডার্ম অর এন্ডোডার্ম। এখানে কিছু টিউমার হতে পারে সেগুলো মিক্সড ডিফারেন্সিয়েটেড, সেক্ষেত্রে কার্সিনোমা সার্কোমার মিক্স থাকতে পারে। সেক্ষেত্রে বিনাইন মিক্স টিউমার যেমন সেলিভারি গ্ল্যান্ডের প্লিওমরফিক অ্যাডেনোমা, এবং অনেক সময় কার্সিনোমা সার্কোমা মিক্স থাকতে পারে যাকে কার্সিনোসার্কোমা বলা হয়। এবং এক ধরনের টিউমার আছে যাকে টেরাটোমা বলে, সেগুলোর ক্ষেত্রে দেখা গেল যে সব ধরনের জার্ম লেয়ারের অরিজিন ডেরিভেটিভস পাওয়া যেতে পারে। ইউজুয়ালি এটা পোটেন্ট সেল থেকে অরিজিনেটেড হয়, যেমন ইউজুয়ালি বিনাইন সিস্টিক টেরাটোমা অফ ওভারি ইজ দ্য মোস্ট কমন এক্সাম্পল। কিছু কিছু ক্ষেত্রে অ্যাবারেন্ট ডিফারেন্সিয়েশন অফ সেল থাকতে পারে, সেগুলো ট্রু নিওপ্লাজম না কিন্তু টিউমার লাইক ফর্ম করে, যেমন হেমাটোমা। ডেফিনিশনটা হলো ডিসঅর্গানাইজড মাস অফ টিস্যু হোজ সেল টাইপস আর ইন্ডিজিনাস টু দ্য সাইট অফ লেশন সাচ এস লাং। আর কিছু কিছু কোরিওস্টোমা হতে পারে, সেক্ষেত্রে নর্মাল টিস্যুটা একটোপিক ফোকাসে থাকতে পারে, যেমন প্যানক্রিয়াস ইজ দ্য কমনেস্ট এক্সাম্পল। এছাড়া এন্ডোমেট্রিয়াম অ্যাবনর্মাল সাইটে থাকলে তাকে এন্ডোমেট্রিওসিস বলে, ইটস ওয়ান টাইপ অফ কোরিওস্টোমা। আমরা এখন জানবো কিছু কিছু মিসনোমার যেগুলো নামকরণ করার ক্ষেত্রে একটু এক্সেপশন লক্ষ্য করা যায়, যেমন যেগুলো ম্যালিগন্যান্ট টিউমার কিন্তু নাম দেখলে মনে হতে পারে বিনাইন, যেমন হেপাটোমা, মেলানোমা, সেমিনোমা, লিম্ফোমা। এগুলো সে তো ওমা হলে বিনাইন হওয়ার কথা ছিল, কিন্তু এরা সবাই ম্যালিগন্যান্ট। এবং আরেকটা আছে যেমন লিউকেমিয়া, সেটাও শেষে কার্সিনোমা বা সার্কোমা নেই, কিন্তু সেটাও ম্যালিগন্যান্ট টিউমার। এখানে একটি টেরাটোমার ছবি দেখানো হয়েছে, যে টেরাটোমার এখানে 3 জার্ম লেয়ারের ডেরিভেটিভসের সেল এখানে আছে, এটা ওভারিয়ান অরিজিনেটেড। এখানে একটি ডার্ময়েড সিস্টের ছবি দেখানো হয়েছে, যেখানে মাল্টিপল জার্ম লেয়ারের ডেরিভেটিভস থাকতে পারে। আসুন আমরা এখন দেখি ন্যাচারাল হিস্ট্রি অফ ম্যালিগন্যান্ট টিউমার, যে হুইচ ন্যাচারাল চেঞ্জেস অকার্স। নাম্বার 1, যে ম্যালিগন্যান্ট চেঞ্জ অফ দি টার্গেট সেল, যেগুলোকে ট্রান্সফরমেশন বলা হয়, যে নর্মাল সেলগুলো যে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনে ফার্স্ট চেঞ্জটা হয় ট্রান্সফরমেশন। সেকেন্ড হলো যে সেলগুলো ট্রান্সফর্ম হলো সেগুলোর গ্রোথ স্টার্ট হয়, আর গ্রোথ হয়ে সেলটার সাইজ আস্তে আস্তে বড় হয়ে একটা টিউমার লাইক সাবস্টেন্স ফর্ম করে, এবং দেন সেটার লোকাল ইনভেশন হয়।
লোকাল ইনভেশনটা একটা ম্যালিগন্যান্ট টিউমারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং আলটিমেটলি সেই টিউমারটা যখন অনেক বেশি বড় হয়ে যাবে অথবা টিউমারটা আশেপাশে কোনো দিকে প্রোগ্রেশন হবে এবং ডিসকন্টিনিউয়াস সাইটে চলে যাবে তাকে বলা হয় মেটাস্টাসিস। নাও দ্য ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের মিনস সিমিলারিটি। এক্ষেত্রে যদি ওয়েল ডিফারেন্সিয়েটেড হয় তাহলে বোঝাবে যে নর্মাল সেলের সাথে সিমিলারিটি অনেক বেশি, এবং পোরলি ডিফারেন্সিয়েটেড বললে বোঝায় যে নর্মাল সেলের সাথে সিমিলারিটি সবচেয়ে কম। আর আনডিফারেন্সিয়েটেড মিনস যে নর্মাল সেল যেরকম হওয়ার কথা তার সাথে কোনোই মিল নাই, তাকে বলা হয় আনডিফারেন্সিয়েটেড। এগুলোর সাথে একটা বায়োলজিক্যাল বিহেভিয়ারেরও কোরিলেশন আছে। বিনাইন টিউমারগুলো ইউজুয়ালি ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকে, মানে নর্মাল সেলের সাথে সিমিলারিটি বেশি থাকে। আর পোরলি ডিফারেন্সিয়েটেড সেলগুলো ইউজুয়ালি ম্যালিগন্যান্ট টিউমার, সেইগুলো নর্মাল সেলের সাথে সিমিলারিটি সবচেয়ে কম এবং এগুলোর প্রগনোসিস সবচেয়ে খারাপ। এখানে একটি ছবিতে দেখানো হয়েছে যে যারা দেখতে খারাপ তাদের বিহেভিয়ারও খারাপ। এখানে বোঝানো হয়েছে এগুলো হলো আনডিফারেন্সিয়েটেড বা পোরলি ডিফারেন্সিয়েটেড সেল যাদের আউটকাম খুবই পোর। আর এখানে দেখানো হয়েছে গুড লুকিং, সুতরাং তাদের বিহেভিয়ারও গুড হবে, দ্যাট মিন্স ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমার। আসুন এখন আমরা জেনে নিই অ্যানাপ্লাসিয়া সম্পর্কে। অ্যানাপ্লাসিয়া মিন্স নর্মালি যে সেলের প্যাটার্ন ফর্মেশন হওয়ার কথা সেখান থেকে অ্যাবনর্মাল সেল প্যাটার্ন ফর্ম হচ্ছে। তার যেসব ক্যারেক্টারিস্টিক্স থাকে, নাম্বার 1 ইজ প্লিওমরফিজম, সেটা সাইজ অ্যান্ড শেপে ডিফারেন্সিয়েটেড থাকতে পারে। প্লিও মিন্স যে মাল্টিপল রকমের মরফোলজি হতে পারে। অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি হতে পারে যার মধ্যে হাইপারক্রোমাসিয়া, হাই নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, নর্মালি রেশিওটা 1:4 or 6 থাকে, এক্ষেত্রে 1:1 হয়ে যেতে পারে। এছাড়া ক্রোমাটিন ক্লাম্পিং এবং প্রমিনেন্ট নিউক্লিয়ালাই হতে পারে, এবং এক্ষেত্রে অ্যাবনর্মাল অ্যান্ড বিজায়ার টাইপ অফ মাইটোসিস হয় এবং লস অফ পোলারিটি। দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানাপ্লাসিয়া। এখানে একটি অ্যানাপ্লাস্টিক লার্জ সেল কার্সিনোমা অফ লাংয়ের দেখানো হয়েছে, যে ক্ষেত্রে সেল নর্মাল যে সেলগুলো থাকে লাংয়ের যে সেলগুলো তার সাথে কোনো প্রকারই মিল নেই, এই কারণে একে অ্যানাপ্লাসিয়া বা অ্যানাপ্লাস্টিক বলা হয়েছে। এখন আমরা জেনে নিই ডিসপ্লাসিয়া। Dysplasia literally meaning disorder growth. Malignant transformation is the multi-step process. In dysplasia, some but not all the features of malignancy are present. Microscopically, dysplasia may develop in the malignancy, mostly in uterine cervix and colonic polyp. আর এই ডিসপ্লাসিয়াকে যদি গ্রেড করা হয় তাহলে এরা হলো লো গ্রেড অর হাই গ্রেড হতে পারে এবং অফেন প্রমোটিং ডিফারেন্ট ক্লিনিক্যাল ডিসিশনস। এটার উপরে ক্লিনিক্যাল ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্টও ডিপেন্ড করে। আর ডিসপ্লাসিয়া অনেক ক্ষেত্রে যে ক্যান্সারে টার্ন নেবে বা ম্যালিগনেন্সিতে নাও হতে পারে, এবং যদি হাই গ্রেড ডিসপ্লাসিয়া থাকে তাকে অনেক সময় কার্সিনোমা ইন সিটু বলা হয়। এখানে একটি সিভিয়ার ডিসপ্লাসিয়ার ছবি দেখানো হয়েছে, যেক্ষেত্রে নর্মাল সেলগুলো চেঞ্জ হয়ে অ্যানাদার টাইপ অফ সেল হয়ে গেছে, ডিসঅর্ডার গ্রোথ হয়েছে। ইট ইজ দ্য সিভিয়ার ডিসপ্লাসিয়া। এখানে একটি ছবি দেখানো হচ্ছে, এটা হলো কার্সিনোমা ইন সিটু, যে সিভিয়ার ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে কার্সিনোমা ইন সিটু মানে লোকালি অ্যাডভান্স টিউমার দেখানো হয়েছে। এখন আমরা দেখে নিই টিউমার গ্রোথ রেট। একটা টিউমার কি হারে তার সাইজ ইনক্রিজ করবে যেসব ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেগুলো। নাম্বার 1 হলো ডাবলিং টাইম অফ দ্য টিউমার সেলস। এখানে দেখানো হয়েছে যে একটা সেল থেকে যখন সেটা 30 বার ডাবলিং হতে থাকে তখন সেই টিউমারের সাইজটা হয় ইউজুয়ালি 1 গ্রাম। সেটা হতে ইউজুয়ালি মান্থস টু ইয়ার লেগে যেতে পারে, কিন্তু 1 গ্রাম থেকে যখন ডাবলিং মাত্র 10 বার হয় তখনই সেই টিউমারের সাইজ 1 কেজি হয়ে যেতে পারে। ইট মে বি এ লিথাল বার্ডেন। অনেক সময় ফ্র্যাকশন অফ টিউমার সেলস ইন দ্য রেপ্লিকেটেড পুল তার উপরেও ডিপেন্ড করে যে টিউমারের গ্রোথটা কেমন হবে, কারণ টিউমারের সব সেলগুলোই র্যাপিডলি প্রলিফারেশন হয় না। যদি 20% প্রলিফারেশন পুলে রোল প্লে করে তাহলে 1/5 টাইমস কমে যাবে, বাকিগুলো তো 80% রোল প্লে করতেছে না। আবার রেট অফ দ্য টিউমার সেল কী হারে শেড হচ্ছে বা লস হচ্ছে তার উপরে টিউমার গ্রোথ রেটটা ডিপেন্ড করে। এই লস বা শেডিং হয় ডিউ টু অ্যাপোপ্টোসিস অর ম্যাচুরেশনের জন্য, এবং আমরা যদি সেখানে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিই তাহলে কিছু পরিমাণ সেল ডেথ হবে। সুতরাং ইমপ্লিকেশনস অফ থেরাপিও টিউমার গ্রোথের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে একটি ছবি দেখানো হয়েছে যে নর্মাল সেলগুলো যে 30 টাইমস ডাবলিং হয় 1 গ্রাম টিস্যু হয় এবং 10 টাইমস ডাবল হয়ে 1 কেজি হয়ে যেতে পারে, এবং সেটা আলটিমেটলি আদার অর্গান যেখানে লিভারে দেখানো হয়েছে যে মেটাস্টেসিস হয়েছে। আর ডান পাশে দেখানো হয়েছে নর্মাল সেলগুলো
ট্রান্সফরমেশন ইভেন্টসের মাধ্যমে যে টিউমার সেল কীভাবে হতে পারে এবং তারা কীভাবে রেপ্লিকেশন পুলে রোল প্লে করে সাইজটা ইনক্রিজ করছে। এখানে একটি টিউমার গ্রোথের রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে যে প্রলিফারেশন ওয়ান সেল থেকে শুরু হয়েছে, ওয়ান সেল থেকে ডাবলিং হয়ে হয়ে এখানে নিচের দিকে যে প্রলিফারেশনগুলো হচ্ছে সেগুলো রেপ্লিকেটিভ পুলে রোল প্লে করছে এবং তারাই আলটিমেটলি টিউমারের সাইজ ইনক্রিজের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে একটা ম্যালিগন্যান্ট সেলের মধ্যে যেসব ফিচারগুলো থাকে ম্যালিগন্যান্ট টিউমারে সেগুলো একটু দেখে নিই। আমরা অলরেডি আগে দেখে ফেলেছি, সেলুলার ফিচার থেকে অ্যানাপ্লাসিয়া, তারপরে লোকাল ইনভেশন থাকে, এটা ক্যাপসুল এবং বেসমেন্ট মেমব্রেন ব্রেক করে চলে যায় এবং আলটিমেটলি থাকে মেটাস্টেসিস। মেটাস্টেসিসটা ইউজুয়ালি তিনটা রুটে হতে পারে, ডাইরেক্ট সিডিং অফ দি বডি ক্যাভিটিস, লিম্ফেটিক রুটে মেটাস্টেসিস হতে পারে এবং হেমাটোজেনাস রুটে মেটাস্টেসিস হতে পারে। আর মেটাস্টেসিসের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো একটা টিউমার বা ক্যান্সার সরাসরি পাশের অর্গানেকে অ্যাটাক করে সেটা হবে ইনভেশন। আর যদি কোনো একটা নর্মাল সাইট টিউমার থেকে সে ডিসকন্টিনিউয়াস উইথ দ্যাট অফ প্রাইমারি সাইটে যদি সে মুভ করে চলে যায় তাকে বলা হবে মেটাস্টেসিস। এখানে একটি অ্যাডেনোকার্সিনোমা অফ দি ব্রেস্টের ছবি দেখানো হয়েছে যেটা একটা ম্যালিগন্যান্ট টিউমার। এসব আগে যেসব বৈশিষ্ট্যগুলো দেখানো হলো, অ্যানাপ্লাসিয়া, লোকাল ইনভেশন অ্যান্ড মেটাস্টেসিস, এইসব বৈশিষ্ট্যগুলো এই ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে কমন। নোডাল মেটাস্টেসিস বা লিম্ফ নোডে যদি মেটাস্টেসিস হয় তার যেসব ইম্পর্টেন্স রোল প্লে করে বা ইম্পর্টেন্স ক্যারি করে সেটা আমরা একটু দেখে নিই। যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যদি নোডাল মেটাস্টেসিস থাকে তাহলে হুইচ টাইপ অফ ম্যাস্টেক্টমি উইল বি চোজেন সেটা ডিপেন্ড করে। যদি নোডাল পজিটিভ থাকে তাহলে আমরা হেলস্টেড রেডিক্যাল ম্যাস্টেক্টমি অথবা সেন্টিনেল নোড বায়োপসি লাগবে কিনা সেগুলো মেন করে। প্রগনোস্টিক একটা ভ্যালু ক্যারি করে, যেমন নাম্বার অফ ইনভলভ নোট ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ টিএনএম স্টেজিং, আর টিএনএম স্টেজিংয়ের উপরেও তার প্রগনোসিস ডিপেন্ড করে। আর থেরাপিউটিক যে সিগনিফিকেন্স সেটা হলো যে ওভারঅল রিস্ক অফ রিকারেন্স, এক্সটেন্ট অফ নোডাল ইনভলভমেন্ট, হিস্টোলজিক গ্রেড অ্যান্ড আদার কনসিডারেশনস, অ্যান্ড অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আফটার সার্জারি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি লাগবে কি না সেটাও নোডাল মেটাস্টেসিসের উপরে ডিপেন্ড করে। এখানে একটি বিনাইন এবং ম্যালিগন্যান্ট যে টিউমারগুলো আছে তার যেসব ফিচারের ডিফারেন্সগুলো আছে, ইম্পর্টেন্ট ডিফারেন্সগুলো দেখানো হয়েছে। যে ফিচারের নাম্বার 1 হলো রেট অফ গ্রোথ। বিনাইনের ক্ষেত্রে রেট অফ গ্রোথটা প্রোগ্রেসিভ বাট ভেরি স্লো। এখানে মাইটোসিসগুলো হয় খুবই পোরলি এবং নর্মাল মাইটোসিসের মতোই, কিন্তু ম্যালিগন্যান্টের ক্ষেত্রে ভ্যারিয়েবল হতে পারে, মাইটোসিসগুলো খুব র্যাপিডলি হয় এবং অ্যাবনর্মাল বিজার টাইপ মাইটোসিস হয়। আর ডিফারেন্সিয়েশন যদি দেখি, বিনাইনের ক্ষেত্রে ওয়েল ডিফারেন্সিয়েটেড সিমিলার টু দ্য নর্মাল সেল, আর ম্যালিগন্যান্টের ক্ষেত্রে সাম টু সিভিয়ার ডিগ্রি অফ অ্যানাপ্লাসিয়া থাকে। আর লোকাল ইনভেশনের ক্ষেত্রে বিনাইনগুলো কোহেসিভ গ্রোথ থাকে, ক্যাপসুল অ্যান্ড বেসমেন্ট মেমব্রেন এইটা ইউজুয়ালি ব্রিজ থাকে না, ইনট্যাক্ট থাকে। কিন্তু ম্যালিগন্যান্সির ক্ষেত্রে এটা পোরলি কোহেসিভ থাকে, ইনফিল্ট্রেটিভ অ্যান্ড ব্রোকেন অ্যান্ড আলটিমেটলি লোকাল ইনভেশন প্রেজেন্ট। অ্যান্ড মেটাস্টেসিসের ক্ষেত্রে বিনাইনগুলো ইউজুয়ালি কখনোই মেটাস্টেসিস হয় না, ম্যালিগন্যান্টই ইউজুয়ালি মেটাস্টেসিস হয়। তবে কিছু কিছু লোকালি ম্যালিগন্যান্ট টিউমার আছে যারা লোকালি শুধু ইনভেশন করে মেটাস্টেসিস হয় না, যেমন রডেন্ট আলসার। এখানে একটি এপিডেমিওলজি দেওয়া আছে যে নতুন করে যেসব ক্যান্সারগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে কমনতম ক্যান্সার কোনগুলো। এখানে ছবিতে দেখলে দেখা যাবে যে সবচেয়ে কমনতম ডায়াগনোসড ক্যান্সার হলো প্রোস্টেট ক্যান্সার, সেকেন্ড মোস্ট কমন হলো লাং অ্যান্ড ব্রঙ্কাস, কোলন অ্যান্ড রেকটাম মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে হলো সবচেয়ে কমন হলো ব্রেস্ট, এছাড়া লাং, ব্রঙ্কাস অ্যান্ড কোলন, রেকটাম। সুতরাং মেল ফিমেলের ক্ষেত্রেই নিউলি ডায়াগনোসড কেসের ক্ষেত্রে লাং, ব্রঙ্কাস, কোলন অ্যান্ড রেকটাম এগুলো কমন, কিন্তু মেলের ক্ষেত্রে অর্গান প্রোস্টেট অ্যান্ড ফিমেলে ব্রেস্ট, এই দুই সেক্সের ক্ষেত্রেই কমনেস্ট। আর এস্টিমেটেড ডেথের কথা চিন্তা করলে প্রোস্টেট অ্যান্ড ব্রেস্ট শুরুতে নেই, তারা হলো সেকেন্ড মোস্ট কমন, কিন্তু ফার্স্ট মোস্ট কমন হলো লাং অ্যান্ড ব্রঙ্কাস ইন বোথ মেল অ্যান্ড ফিমেল, অ্যাবাউট 31% অ্যান্ড ফিমেলে 27%। এখানে ছবিতে দেখানো হয়েছে যে কোন ক্যান্সারের রেট কেমন। এখানে প্রোস্টেট সবার উপরে, সেকেন্ড লাং, থার্ড কোলন অ্যান্ড রেকটাম। ফিমেলের ক্ষেত্রেও সিমিলার, একটি ব্রেস্ট, কোলন, রেকটাম অ্যান্ড লাং, ব্রঙ্কাসের ছবি দেখানো হয়েছে। জিওগ্রাফিক অ্যান্ড এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে যারা ক্যান্সার জেনেসিসের ক্ষেত্রে রোল প্লে করতে পারে, যেমন সান এক্সপোজার,
বলা হয় যে ম্যালিগন্যান্ট মেলানোমার ইনসিডেন্স নিউজিল্যান্ডে 6 টাইমস মোর দ্যান আইসল্যান্ড সান এক্সপোজারের জন্য। ব্ল্যাকদের ক্ষেত্রে মেলানোমা হওয়ার পসিবিলিটি অনেক কম, কারণ তাদের নর্মালি বডি পিগমেন্টেড থাকে। এছাড়া স্মোকিং অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউস যারা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে নিওপ্লাসিয়া ফর্মেশনের জন্য। বডি মাস, যাদের বডি মাস বেশি থাকে তাদের ক্যান্সার হওয়ার পসিবিলিটিও বেশি। এনভায়রনমেন্টাল অ্যান্ড রেশিয়াল ফ্যাক্টরস, যেমন জাপানিজ ইমিগ্রেন্ট টু ইউএসএ যাদের, তাদের হওয়ার রিস্ক বেশি। কিছু কিছু ক্ষেত্রে ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল এক্সপোজারের ক্ষেত্রে ম্যালিগন্যান্সি হতে পারে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস অ্যান্ড এপস্টিন বার ভাইরাস, এগুলো ডিটেলস আমরা পরে জানবো। এই যে একটা ইম্পর্টেন্ট প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ক্যান্সার। বলা হয় যে ইউজুয়ালি 55 ইয়ার্সের ইকুয়াল অর মোর এইজের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার পসিবিলিটি বেশি। তবে কিছু কিছু ক্যান্সার চাইল্ডহুডে হতে পারে, যেমন লিউকেমিয়া, সিএনএস টিউমার, বোন টিউমার। আর জেনেটিক কিছু প্রিডিসপোজিশন থাকে যাকে ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম বলা হয়। এগুলো ইউজুয়ালি আর্লি অনসেট থাকে এবং 2 or more প্রাইমারি রিলেটিভস উইথ দ্য ক্যান্সার থাকে, যাকে সয়েল থিওরি বলা হয়, এবং মাল্টিপল অর বাইল্যাটারাল টিউমার হতে পারে। আর এক্ষেত্রে প্লিওমরফিজমস দ্যাট মেটাবোলাইজ দ্য প্রোকার্সিনোজেন্স সাচ অ্যাজ নাইট্রেট। আর কিছু কিছু ক্ষেত্রে নন হেরিডিটারি প্রিডিসপোজিং কন্ডিশন থাকতে পারে, যেমন ক্রনিক ইনফ্লামেশন, প্রিক্যান্সারাস কন্ডিশন। সেই প্রিক্যান্সারাস কন্ডিশনগুলো থেকে ক্যান্সার হতে পারে, যেমন আলসারেটিভ কোলাইটিস, অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, লিউকোপ্লাকিয়া, ইরেথ্রোপ্লাকিয়া ইত্যাদি। এখানে মলিকুলার বেসিস অফ ক্যান্সার যদি আমরা চিন্তা করি, খুব সহজে বললে যে আমাদের জেনেটিক যদি ড্যামেজ হয় তাহলে সেই ক্ষেত্রে ক্যান্সার হওয়ার পসিবিলিটি বেশি। আর সেকেন্ডের ক্ষেত্রে ক্লোনাল এক্সপানশন, এবং কিছু কিছু রেগুলেটরি জিন আছে, রেগুলেটরি জিন যদি মিউটেশন হয়ে যায়, রেগুলেটরি নর্মাল জিনগুলোকে প্রোটো অনকোজেন বলা হয়। আর সেই জিনগুলো যখন মিউটেশন হয়ে কনভার্ট হয়ে যায় তখন তাকে বলা হয় অনকোজিন, এবং এই অনকোজিনগুলো অনকোপ্রোটিন সৃষ্টি করে। এই অনকোপ্রোটিনগুলাই আলটিমেটলি ক্যান্সার সৃষ্টি করার জন্য দায়ী। তাহলে 4 ক্লাসেস অফ নর্মাল রেগুলেটরি জিন এখানে দেওয়া আছে, যে প্রোটো অনকোজিন, সেটা কনভার্ট হয়ে অনকোজিন হয়ে যেতে পারে, ডিএনএ রিপেয়ার জিন অ্যান্ড অ্যাপোপ্টোসিস জিন। এই 4টা জিনই ইউজুয়ালি নিওপ্লাসিয়ার ক্ষেত্রে রোল প্লে করে, কিছু কিছু ক্ষেত্রে ইনহিবিটর, কিছু কিছু ক্ষেত্রে প্রমোটার। আর কার্সিনোজেনেসিসটা মাল্টি স্টেপ প্রসেসে হয়। এখানে ট্রান্সফরমেশন অ্যান্ড প্রোগ্রেশন অফ ক্যান্সারকে দেওয়া আছে, যে ক্যান্সার সেলের একটা কমন বৈশিষ্ট্য হলো সেলফ সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যাল। তার ক্ষেত্রে কোনো ইনহিবিটরি অথবা এক্সাইটেটরি সিগন্যালের দরকার নেই, সে নিজেই নিজের গ্রোথ তৈরি করতে পারে। গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল সে ইনসেনসিটিভ, কোনো রেসপন্স করবে না। ইভেশন অফ অ্যাপোপ্টোসিস, ডিফেক্টস ইন দ্য ডিএনএ রিপেয়ার, limitless replicative potentiality due to telomerase, angiogenesis, invasive ability and metastatic ability. এইগুলো হলো ক্যান্সার সেলগুলোর এক কমনেস্ট বৈশিষ্ট্য। এখানে একটি নর্মাল সেল কিভাবে ক্যান্সার সেলে টার্ন নিতে পারে সেটাতে দেখানো হয়েছে। নর্মাল সেলের ডিএনএ ড্যামেজ যদি হয়, সেক্ষেত্রে ডিএনএতে যে রিপেয়ারটা হওয়ার কথা ছিল, রিপেয়ারটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে যে মিউটেশনটা হলো সোমাটিক সেলের, এই মিউটেশনটাই পরবর্তীতে প্রোটো অনকোজেনগুলোকে কনভার্ট করবে এবং সাপ্রেসর জেনগুলোকে উইক করে দেবে। এরাই আলটিমেটলি ক্লোনাল এক্সপানশন হবে, টিউমার প্রোগ্রেশন হয়ে আলটিমেটলি ম্যালিগন্যান্ট নিওপ্লাজমে টার্ন নেবে। সেই ম্যালিগন্যান্ট নিওপ্লাজমটাই ইনভেশন অ্যান্ড মেটাস্টাসিস হবে। এখানে নর্মাল সেল সাইকেল দেখানো হয়েছে, যে সেল সাইকেলের ফেজগুলো G1 ফেজ, S ফেজ, G2 ফেজ অ্যান্ড মাইটোসিস ফেজ। আর এই ক্ষেত্রে টিউমারের ক্ষেত্রে আমরা জানি একটা নর্মাল বডিতে সাপ্রেসর জিন থাকে, সেটাকে P53 জিন বলা হয়। এই P53 জিনের মিউটেশন মোস্ট অফ দ্য ক্যান্সারের জন্যই দায়ী। এখানে অনকোজেনটা দেখানো হয়েছে, যে বলা হয় যে আর মিউটেশনস অফ নর্মাল জিন, প্রোটো অনকোজেন। আগে বলা হয়েছে যে প্রোটো অনকোজেনটাই যদি মিউটেশন হয় তাহলে অনকোজেন ফর্ম করে। এই প্রোটো অনকোজেনগুলো আমাদের বডিতে যেসব কাজ করে সেগুলো আমরা একটু দেখে নেই। যে গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে, গ্রোথ ফ্যাক্টর রিসিপ্টর হিসেবে কাজ করে, সিগন্যাল ট্রান্সডাকশন প্রোটিন হিসেবে কাজ করে, নিউক্লিয়ার রেগুলেটরি প্রোটিন অ্যান্ড সেল সাইকেল রেগুলেটর হিসেবে কাজ করে। কিন্তু কোনো কারণে যদি সেটা মিউটেশন হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে প্রোটো অনকোজেন থেকে অনকোজেন। সেই অনকোজেনগুলো তখন অ্যাবনর্মাল প্রোটিনকে কোড করবে, যাকে অনকোপ্রোটিন বলা হয়। এখানে কিছু প্রোটো অনকোজেন দেখানো হয়েছে যেগুলো আমাদের বডির জন্য নর্মাল গ্রোথ ফ্যাক্টর ছিল, কিন্তু এটা যদি কোনো কারণে মিউটেশন হয়ে আদার মোড অফ অ্যাক্টিভেশন হয়ে যায় তাহলে অ্যাসোসিয়েটেড টিউমার ফর্ম করে। যেমন এখানে PDGF বিটা চেইন যেটা আছে, সেক্ষেত্রে প্রোটো অনকোজেন ছিল SIS,
সেটার যদি ওভার এক্সপ্রেশন হয় তাহলে অ্যাস্ট্রোসাইটোমা বা অস্টিওসার্কোমা হতে পারে। ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টরের যদি ওভার এক্সপ্রেশন হয় স্টোমাক ক্যান্সার, ব্লাডার ক্যান্সার। টিজিএফ আলফা যদি ওভার এক্সপ্রেশন হয় অ্যাস্ট্রোসাইটোমা। এইচজিএফ এর যদি ওভার এক্সপ্রেশন হয় থাইরয়েড ক্যান্সার। এখানে গ্রোথ ফ্যাক্টরের কিছু রিসেপ্টর দেখানো হয়েছে, তাদেরও ওভার এক্সপ্রেশন বা অ্যাম্প্লিফিকেশন অর মিউটেশনের ফলে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে, সেগুলো দেখানো হয়েছে, যেগুলোর অ্যাসোসিয়েশন আছে। এখানে কিছু সিগন্যাল ট্রান্সডাকশন প্রোটিন আছে, যেমন জিটিপি বাইন্ডিং প্রোটিন, নন রিসিপ্টর টাইরোসিন কাইনেস প্রোটিন, রাস সিগন্যাল ট্রান্সডাকশন প্রোটিন, ডব্লিউটিএন সিগন্যাল ট্রান্সডাকশন প্রোটিন। এইসব প্রোটিনগুলোও যদি মিউটেশন হয় তাহলেও সেক্ষেত্রে ক্যান্সার হতে পারে। এবং এক্ষেত্রে প্রোটো-অনকোজিনগুলো মোস্টলি আরএএস, এবিএল, বিআরএএফ এবং ক্যাটেনিন প্রোটো-অনকোজিনগুলোই কনভার্সন হয়। এখানে কিছু নিউক্লিয়ার রেগুলেটরি প্রোটিন দেখানো হয়েছে। এখানে মোস্টলি এমওআইসি প্রোটো-অনকোজিনটা ট্রান্সলোকেশন অ্যাম্প্লিফিকেশন হয়ে ম্যালিগনেন্সিগুলো তৈরি করতে পারে। সবচেয়ে কমন দুইটা প্রোটো-অনকোজিন, একটা P53 আর একটা রাশ জিন আগে বলা হয়েছে। এই জিনগুলো আমাদের বডির জন্য নর্মাল গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। প্রোটো-অনকোজিন দেখা গেল যে এরাই যদি মিউটেটেড হয় তাহলে হিউম্যান বডির যে 50% ক্যান্সার আছে তার মধ্যে P53 জিনের মিউটেশন পাওয়া যায়। আর রাশ জিনের ক্ষেত্রে কতগুলো ভ্যারাইটি আছে, তাদের ক্ষেত্রে যে অ্যাবনর্মালিটি, হিউম্যান ক্যান্সারে অ্যাবাউট 1/3 কেসেই তাদের মিউটেশন পাওয়া যায়। আমাদের বডিতে কিছু টিউমার সাপ্রেসর জিন থাকে। যদি কোনো কারণে টিউমার সাপ্রেসর জিনগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া যায় তাহলেও ম্যালিগন্যান্সি হওয়ার চান্স থাকে, যেমন টিজিএফ বিটা, সেটা যদি ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে কোলন ক্যান্সার হতে পারে। ক্যাথেডিন যদি হয় তাহলে স্টোমাক ক্যান্সার। NF1-2 যদি কোনো কারণে সাপ্রেসড হয়ে যায় তাহলে নিউরাল টিউমার্স। এপিসি ক্যাথেডিনের জন্য জিআইটি মেলানোমা হতে পারে। ওভারঅল এইসব সাপ্রেসর জিনগুলার উইকনেস অথবা ইনঅ্যাক্টিভেশনের সাথেই ক্যান্সারের একটা ইম্পর্টেন্ট যোগসূত্র আছে। এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে যে ডিএনএ রিপেয়ারে যদি কোনো ডিফেক্ট থাকে, যে আমরা প্রথমেই দেখেছি যে ক্যান্সার ফরমেশনের জন্য ডিএনএ জেনেটিক ড্যামেজ হতে হয়, তাহলে সেই জেনেটিক ড্যামেজটাকে যদি ঠিকমতো রিপেয়ার করতে পারতো তাহলে সেলটা আবার নর্মালি ফিরে আসতে পারতো। কিন্তু রিপেয়ারটা যখন অ্যাবনর্মাল হয় তখনই সে মিউটেশনে চলে যায়। এখানে দেখানো হয়েছে ডিএনএ রিপেয়ারটা একটা স্পেল চেকার হিসেবে কাজ করে। এই স্পেল চেকার যেমন HNPCC হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার যেই কন্ডিশনগুলো আছে সেখানে অ্যাবনর্মাল ডিএনএ রিপেয়ার হয়। এছাড়া জেরোডার্মা পিগমেন্টোসা, অ্যাটাক্সিয়া টেলেনজেকটেশিয়া, ব্লুম সিনড্রোম, ফ্যানকোনি অ্যানিমিয়া, এইসব কন্ডিশনেও অ্যাবনর্মাল ডিএনএ রিপেয়ার হয়। ক্যান্সার সেলের আরেকটা বৈশিষ্ট্য হলো লিমিটলেস রেপ্লিকেটিভ পোটেনশিয়ালিটি থাকে। এটা টেলোমারেজের জন্য, এটা আগেও বলা হয়েছে। টিউমার অ্যাঞ্জিওজেনেসিসের কথা বলা হয়েছে যে ইউজুয়ালি হাউ ক্লোজ টু এ ব্লাড ভেসেল মাস্ট এ সেল বি, একটা সেলে কতটুকু কাছে থাকার কথা, 1 to 2 মিলিমিটার ম্যাক্সিমাম ডিস্টেন্স হতে পারে। আর এখানে বলা আছে যে টিউমার সাইজ ইজ রেগুলেটেড বাই অ্যাঞ্জিওজেনেসিস অ্যান্ড অ্যান্টি অ্যাঞ্জিওজেনেসিস ব্যালেন্স। এখানে মেটাস্টেসিসের যেসব ওয়েগুলো দেখানো হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট। একটা টিউমার সেল যখন ডিসকন্টিনিউয়াস সাইটে যাবে সেটার জন্য সর্বপ্রথম ট্রান্সফরমেশন হবে, গ্রোথ হবে অ্যান্ড ইনভেশন হবে, এবং আলটিমেটলি অ্যাঞ্জিওজেনেসিস ওর নতুন করে ব্লাড ভেসেল ফরমেশন হবে এবং ইন্টারভেসেশন হবে টু দ্য ব্লাড ভেসেল। তখন সেটা যখন ব্লাড ভেসেলের মধ্যে ঢুকে পড়বে সেটা একটা এম্বোলাই হিসেবে কাজ করবে। এম্বোলাইজেশন হয়ে সে ব্লাডের মধ্যে ঘুরবে, ঘুরে অন্য কোনো একটি আবার সাইটে গিয়ে সে অ্যাডহেশন হবে। অ্যাডহেশন হয়ে সে ওখান দিয়ে ব্লাড ভেসেল দিয়ে বেরিয়ে চলে যাবে, যাকে এক্সট্রাভেসেশন বলে, এবং সেখানে আদার একটা সাইটে সে আবার নতুন করে গ্রোথ সৃষ্টি করবে, যাকে সেকেন্ডারি বা মেটাস্ট্যাটিক গ্রোথ বলা হয়। এখানে ইনভেশনের জন্য কয়েকটা ফ্যাক্টরকে দেখানো হয়েছে, যে সর্বপ্রথম ম্যালিগন্যান্ট সেলটার ডিটাচমেন্ট হবে, দেন ম্যাট্রিক্স কম্পাউন্ডের সাথে অ্যাটাচমেন্ট হবে, দেন ডিগ্রেডেশন হবে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের, যা কোলাজেনেস দ্বারা হয়, এবং আলটিমেটলি মাইগ্রেশন অফ টিউমার সেলস। আমরা একটু শুনে এটা ছবিতে দেখে নিই। প্রথমে লুজেনিং অফ ইন্টারসেলুলার জাংশন, যেখান দিয়ে ওটা অ্যাটাচমেন্ট হবে, ডিগ্রেডেশন হবে এবং আলটিমেটলি মাইগ্রেশন হবে। মেটাস্টেসিসের জন্য কিছু জিন রোল প্লে করতে পারে, যদিও এর কন্ট্রোভার্সি আছে, তবুও নামগুলো আমরা একটু জেনে রাখি। NM23, KAI1 অ্যান্ড KISS জিন।
জিনের ক্রোমোজোমের যেসব চেঞ্জগুলো হয় আমরা জানি যে মিউটেশন একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যা ক্যান্সার ফর্মেশনে করতে পারে। তাহলে এখানে দেখা গেল যে ক্রোমোজোমের চেঞ্জগুলো ইউজুয়ালি ট্রান্সলোকেশন অ্যান্ড ইনভার্সন ইজ দ্য কমনেস্ট চেঞ্জ, যেখানে ম্যালিগনেন্সি হতে পারে মোস্টলি লিম্ফোমা অর লিউকেমিয়াতে। এছাড়া আদার যেসব ক্যান্সারগুলো আছে হেমাটোলজিক্যাল নন হেমাটোলজিক্যাল, সেসব ক্যান্সারেও ইউজুয়ালি ক্রোমোজোমের ট্রান্সলোকেশন অর ইনভার্সন হয়। এখানে কতগুলো ম্যালিগনেন্সির নাম দেওয়া আছে এবং যেসব জায়গায় ট্রান্সলোকেশন বা যেসব জিনগুলো এফেক্টেড হয় সেগুলো দেওয়া আছে। তার মধ্যে মোস্ট কমন একটা ক্যান্সার হলো ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, যে ক্ষেত্রে 9 and 22 ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেশন হয়, আমরা জানি তাকে ফিলাডেলফিয়া ক্রোমোজোম বলে। এছাড়া অ্যাকিড লিউকেমিয়াতে বার্কিটস লিম্ফোমা, আদার্স লিম্ফোমা অ্যান্ড ইউইং সার্কোমা, সেক্ষেত্রেও ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন হয়। কার্সিনোজেনেসিসের যে মাল্টি স্টেপ আছে সেগুলো আগেই বলা হয়েছে, তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে গেটকিপার অ্যান্ড কেয়ারটেকার থিওরি। গেটকিপার হলো আমাদের অনকোজিন অ্যান্ড টিউমার সাপ্রেসর জিনগুলো, এবং ক্যান্সার ফর্মেশনের জন্য কেয়ারটেকার হিসেবে কাজ করে হলো ডিএনএ রিপেয়ার জিনগুলো। যদি কেয়ারটেকারটা উইক হয়ে পড়ে তাহলে অনকোজিনগুলো আপার হ্যান্ড নিয়ে নেয়। আর টিউমার প্রোগ্রেশনের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করে হলো এনজিওজেনেসিস, এছাড়া হেটারোজেনেসিটি ফ্রম দ্য অরিজিনাল সেল। এখানে কার্সিনোজেনেসিসের জন্য 3টে স্টেপ দেখানো হয়। সর্বপ্রথম স্টেপকে বলা হয় ইনিশিয়েশন, অ্যান্ড ইনিশিয়েশনের ক্ষেত্রে কিছু ইনিশিয়েটিং ফ্যাক্টর আছে এবং কিছু প্রমোটর ফ্যাক্টরও আছে যারা ক্যান্সারের ইনিশিয়েশনের জন্য রোল প্লে করতে পারে। এখানে দেওয়া আছে যে কোনো একটা ক্যান্সার ফর্মেশনের জন্য প্রথম যে রোল প্লে করে কোনো একটা কার্সিনোজেন, সেই কার্সিনোজেনগুলো যে ডিএনএকে ড্যামেজ করে, সেই ডিএনএ ড্যামেজের অ্যাবনর্মাল মাইটোসিসের ফলেই ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়। সুতরাং প্রথমে যে কার্সিনোজেনটা অ্যাবনর্মাল ডিএনএ ফর্ম করলো, দ্যাট ইজ ইনিশিয়েশন, এবং প্রিনিওপ্লাস্টিক যে ক্লোনাল সেলগুলো ছিল যে অ্যাবনর্মাল ডিএনএ রিপেয়ারের জন্য, সেটা তখন আলটিমেটলি নিওপ্লাজমে ফর্ম হলো, সেটাকে বলা হয় প্রমোশন। তাহলে কিছু কিছু ফ্যাক্টরকে ম্যালিগনেন্সির জন্য সবসময় দায়ী করা হয়, তার মধ্যে কেমিক্যালস, রেডিয়েশন অ্যান্ড ইনফেক্টিভ এজেন্ট, এদেরকে বলা হয় কার্সিনোজেন। আসুন তাহলে তাদের লিস্টে একটু আমরা দেখে নিই। কেমিক্যাল কিছু কার্সিনোজেন আছে, এদের ক্ষেত্রে ডিরেক্ট ইনডিরেক্ট আছে। আমরা ইনিশিয়েটর হিসেবে এরা কাজ করেন, নামগুলো একটু জেনে রাখলে ভালো, যেমন বিটা প্রোবায়োল্যাকটন, ডাইমিথাইল সালফেট, ডাইপক্সিবিউটেন, অ্যান্টি ক্যান্সার যেসব ড্রাগগুলো আছে, এবং অ্যাসিলেটিং এজেন্ট, এরা ক্যান্সারের ইনিশিয়েটর হিসেবে কাজ করতে পারে। আর ডান পাশে নিচে কিছু প্ল্যান্ট অ্যান্ড মাইক্রোবিয়াল প্রোডাক্ট আছে যারা ক্যান্সার ফর্ম করতে পারে। তার মধ্যে ইম্পর্ট্যান্ট আফলাটক্সিন, যেমন লিভার ক্যান্সারের জন্য দায়ী, গ্রাইসোফালভিন, অ্যান্টিফাঙ্গাল, সায়াসিন, স্যাফরোল অ্যান্ড বেটেল নাটস, যারা ক্যান্সার ফর্ম করতে পারে। আদার কিছু ইনিশিয়েটর আছে, যেমন নাইট্রোসামাইন অ্যান্ড অ্যামাইডস, ভিনাইল ক্লোরাইড, নিকেল, ক্রোমিয়াম, ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড অ্যান্ড পিসিবি, যারাও কেমিক্যাল কার্সিনোজেন হিসেবে কাজ করে। এছাড়া কেমিক্যাল কার্সিনোজেনের প্রোমোটার হিসেবে কাজ করতে পারে, মানে যারা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের ফাইনাল স্টেপ রোল প্লে করবে, হরমোন। এছাড়াও থাকতে পারে টিপিএ, অ্যাক্টিভেটেড কাইনেস সি, ফেনলস অ্যান্ড ড্রাগস। Initiated cell respond and proliferate faster to promoters than normal cell. রেডিয়েশনের জন্য কার্সিনোজেনেসিস যেগুলো হয়, যেমন আল্ট্রাভায়োলেট রের জন্য বিসিসি, এইচসিসি অ্যান্ড এমএম। বিসিসি বেজাল সেল কার্সিনোমা, স্কোমাস সেল কার্সিনোমা অ্যান্ড মাল্টিপল মায়োলোমা। আয়নাইজিং রেডিয়েশনের জন্য হতে পারে ক্যান্সার, সলিড টিউমারগুলো হতে পারে, এবং বেজাল সেল কার্সিনোমাও হতে পারে, এবং হেমাটোপয়েটিক যেমন লিউকেমিয়া হতে পারে, এবং থাইরয়েড ক্যান্সার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভাইরাল কার্সিনোজেনেসিস একটু আমরা জেনে নিই। যেসব ভাইরাসগুলো ক্যান্সার করতে পারে, যেমন এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচসিসির কার্সিনোমা সার্ভিক্সের জন্য স্কোমাস সেল কার্সিনোমা করতে পারে, এপস্টিন বার ভাইরাস বার্কিটস লিম্ফোমা করতে পারে, হেপাটাইটিস বি ভাইরাস হেপাটোসেলুলার কার্সিনোমা অ্যান্ড হেপাটাইটিস সি অলসো, এইচটিএলভি ভাইরাস টি সেল ম্যালিগন্যান্সি অ্যান্ড কাপুসি সার্কোমা, এইচআইভি থেকে কাপুসি সার্কোমা হতে পারে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে হেলিকোব্যাক্টার পাইলোরি গ্যাস্ট্রিক লিম্ফোমা এবং গ্যাস্ট্রিক কার্সিনোমার জন্য রিস্ক ফ্যাক্টর।
এখন কার্সিনোমাগুলো আমাদের বডিতে যখন ফর্ম করবে, আমাদের বডির তো ইমিউনিটি আছে, যারা ক্যান্সার সেলগুলোকে ডিস্ট্রয় করবে তাদের একটা সার্ভিলেন্স সিস্টেম আছে যারা ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করে। তার মধ্যে CD8 টি সেল, ন্যাচারাল কিলার সেল, ম্যাক্রোফেজ অ্যান্ড অ্যান্টিবডিজ যারা হোস্ট ডিফেন্স হিসেবে কাজ করে। কিন্তু আমাদের এই ক্যান্সার সেলগুলো এসব ডিফেন্স সিস্টেমকেও স্কিপ করে বেঁচে যেতে পারে। যেভাবে সেটা হলো মিউটেশন ঘটিয়ে MHC এর ক্ষেত্রে এক্সপ্রেশন কমিয়ে দিয়ে, তারপরে ল্যাক অফ কোস্টিমুলেশন অন মলিকুলস অ্যান্ড অ্যান্টিজেন মাস্কিং করতে পারে এবং অ্যাপোপ্টোসিস অফ সাইটোটক্সিক টি সেলকে অ্যাপোপ্টোসিস করে সেই ইমিউনো সার্ভিলেন্স থেকে স্কিপ করে থাকতে পারে। তাহলে দেখি আমরা একটা টিউমার আমাদের বডিতে কি কি ইফেক্ট করতে পারে। নাম্বার 1 হলো সে অ্যানাটমিক্যালি এনক্রোচমেন্ট করতে পারে, সেক্ষেত্রে প্রেশার ইফেক্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। টিউমার থেকে হরমোন প্রোডাকশন হতে পারে, কিছু অ্যাকিউট সিমটম হতে পারে, ব্লিডিং, ইনফেকশন, রাপচার, ইনফার্কশন হতে পারে এবং আলটিমেটলি সেই টিউমার থেকে মেটাস্টেসিস হতে পারে। ক্যান্সারের একটা কমনেস্ট একটা সিমটম সেটা হলো ক্যাকেক্সিয়া। এখানে বলা হয়েছে যে পেশেন্টের যেহেতু লস অফ অ্যাপেটাইট ও রিডিউস ডায়েট থাকে, এই জন্য তার ফ্যাট লসটা খুব র্যাপিড হয়, দেন মাসল লস। আর ক্যাকেক্সিয়ার জন্য ফ্যাট লস, মাসল লস দুইটাই হয়। এক্ষেত্রেও যেসব ফ্যাক্টরগুলো রোল প্লে করে সেটা হলো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন অ্যান্ড PIF। আসুন এখন আমরা জেনে নিই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের ডেফিনিশনটাই বলা হয়েছে যে হরমোন বা আদার কিছু সাবস্টেন্স রিলিজ করে যেটা ক্যান্সারের সাথে কোনো সিমিলারিটি নাই এবং তারাই অনেকগুলো সিমটম কমপ্লেক্স তৈরি করতে পারে, তাদেরকেই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বলে। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের কতগুলো ক্যাটাগরি আছে, যেমন এন্ডোক্রাইন কিছু ডিজিজ তৈরি করতে পারে বিভিন্ন ক্যান্সারে, কিছু নার্ভ অ্যান্ড মাসলের ডিজিজ করতে পারে যেমন মাইস্থেনিয়া গ্রাভিসে, স্কিনের ক্ষেত্রে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স ডার্মাটোমায়োসাইটিস তৈরি করতে পারে, বোন, জয়েন্ট অ্যান্ড সফট টিস্যুতে হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থোপ্যাথি হতে পারে, ভাস্কুলারের ক্ষেত্রে ট্রসিয়াস সাইন অ্যান্ড এন্ডোকার্ডাইটিস হতে পারে, হেমাটোলজিক্যাল অ্যানিমিয়া হতে পারে, রেনালের ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইসব ক্যান্সারগুলোর জন্য যেসব প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমগুলো হচ্ছে, এই সিমটমগুলোর সাথে ডিজিজের কোনো সিমিলারিটি থাকে না। এই কারণেই বলা হয় যে একে রেডিলি এক্সপ্লেইন করা যায় না। এখন আমরা দেখি এন্ডোক্রাইন যেসব ডিজিজগুলো হতে পারে এবং সাথে যেসব ক্যান্সারে হতে পারে সেগুলো আমরা একটু দেখে নেই। কুশিং সিনড্রোম হতে পারে, স্মল সেল কার্সিনোমা অফ দি লাং, প্যানক্রিয়াটিক কার্সিনোমা অ্যান্ড নিউরোনাল টিউমার্স। কারণ হলো এসব ক্যান্সার সেলগুলো থেকে ACTH এবং ACTH লাইক সাবস্টেন্স রিলিজ হয় যেগুলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, আলটিমেটলি কুশিং সিনড্রোম ডেভেলপ করে। সিয়ার্ড হতে পারে স্মল সেল কার্সিনোমা অফ লাং এর ক্ষেত্রে, হাইপারক্যালসিমিয়া হতে পারে স্কোমা সেল কার্সিনোমা অফ লাং, ব্রেস্ট ক্যান্সার, রেনাল সেল কার্সিনোমা, লিউকেমিয়া অ্যান্ড ওভারিয়ান কার্সিনোমাতে। এক্ষেত্রে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন রিলিজ করে। হাইপোগ্লাইসিমিয়া হতে পারে ফাইব্রোসার্কোমাতে, মেসেনকাইমাল সার্কোমা এবং হেপাটোসেলুলার কার্সিনোমাতে, কারণ এইসব ক্যান্সার থেকে ইনসুলিন লাইক সাবস্টেন্স রিলিজ হয়। কার্সিনয়েড সিনড্রোম হতে পারে ব্রঙ্কিয়াল অ্যাডেনোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা অ্যান্ড গ্যাস্ট্রিক কার্সিনোমাতে, সেক্ষেত্রে সেরোটোনিন অ্যান্ড ব্রাডিকাইনিন রিলিজ হয়। পলিসাইথেমিয়া হতে পারে যেসব ক্যান্সার থেকে, সেটা হলো রেনাল সেল কার্সিনোমা মোস্ট কমন, এছাড়া সেরেবেলার হেমানজিওমা অ্যান্ড হেপাটোসেলুলার কার্সিনোমা। পলিসাইথেমিয়া হওয়ার কারণ এইসব ক্যান্সারগুলো থেকে ইরাইথ্রোপয়েটিন অ্যান্ড ইরাইথ্রোপয়েটিন লাইক সাবস্টেন্স রিলিজ হয়। এখন আমরা জেনে নিই গ্রেডিং অ্যান্ড স্টেজিং, খুবই ইম্পর্টেন্ট। আমরা মনে রাখার জন্য খুব সহজে মনে রাখবো যে গ্রেডিং বলতে ইন্ডিভিজুয়াল সেলকে বোঝানো হয়, যেটা আগে আমরা পড়েছি যে ডিফারেন্সিয়েশন, সেই ডিফারেন্সিয়েশনটাকেই মেইনলি মেইন করা হয় গ্রেডিং দ্বারা। যে সেটা যদি নর্মাল সেলের সিমিলারিটি খুব বেশি থাকে তাকে আমরা বলবো ওয়েল ডিফারেন্সিয়েটেড, যদি সেটা মডারেটলি ডিফারেন্সিয়েটেড মানে মাঝামাঝি সিমিলারিটি, আর যদি একেবারেই সিমিলারিটি না থাকে তাকে বলা হয় আনডিফারেন্সিয়েটেড। তাহলে আমরা একটা সেলকে মিন করব গ্রেডিং দ্বারা, আর স্টেজিং দ্বারা ওভারঅল টোটাল টিউমারকে মিন করব। এখানে অ্যানাটমিক্যাল এক্সটেনশনের কথা বলা হয়েছে। আমরা স্টেজিংকে দেখার জন্য যে মেথডটা ইউজ করি তাকে আমরা TNM স্টেজিং বলি। টি দিয়ে টিউমারের সাইজ, এন দিয়ে হলো লিম্ফ নোড মেটাস্টেসিস আছে কিনা, আর MA মেটাস্টেসিস মিন্স ডিস্ট্যান্ট কোনো মেটাস্টেসিস আছে কিনা, যে মেটাস্টেসিসের রুটগুলো অলরেডি আমরা জেনে ফেলেছি। আমরা
নিওপ্লাসিয়াকে যেভাবে ডায়াগনোসিস করতে পারি টিউমারগুলোকে মোস্ট কমনেস্ট যে ওয়েটা সেটা হলো বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। এগুলো এটা এক্সিশন বায়োপসি হতে পারে, ইনসিশন বায়োপসিও হতে পারে, অথবা কোর কাট বায়োপসি, ট্রু কাট বায়োপসি হতে পারে। এছাড়া আমরা এক্সফোলিয়েটিভ সাইটোলজিও করতে পারি এবং আমরা এফএনএ করতে পারি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করেও আমরা টিউমারকে ডায়াগনোসিস করতে পারি, সেটা বিনাইন অর ম্যালিগন্যান্ট অর তার গ্রেডিংটা কেমন। এখন আমরা জেনে নিই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এখান থেকে পরীক্ষায় মাঝে মাঝে কোয়েশ্চেন আসে যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি দিয়ে আমরা কী কী জিনিস ডায়াগনোসিস করতে পারি। নাম্বার 1 হলো যে আনডিফারেন্সিয়েটেড টিউমারগুলোর ক্যাটাগরাইজেশন করতে পারি, তারা কোন ক্যাটাগরির টিউমার। 2 নম্বর হলো লিউকেমিয়া লিম্ফোমার স্পেসিফিক ভ্যারাইটিকে আইডেন্টিফাই করতে পারি, সাইট অফ অরিজিন অফ টিউমারকে আইডেন্টিফাই করতে পারি এবং রিসিপ্টর সেন্সিটিভিটি দেখতে পারি, যেমন ইআরএ রিসিপ্টর, পিআরএ রিসিপ্টর দেখতে পারি আমরা। আসলে আমরা জেনে নিই টিউমার মার্কার সম্পর্কে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ টিউমার মার্কার দিয়ে অনেক ক্যান্সার ডায়াগনোসিসের ইম্পর্টেন্ট কি পয়েন্ট হিসেবে কাজ করে। যেমন কিছু কিছু টিউমার মার্কার আছে, যেমন হরমোন আমরা অলরেডি এন্ডোক্রাইন ডিজিজগুলোতে দেখে ফেলেছি যে প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোমে বিভিন্ন ধরনের হরমোন ইনক্রিজ করে। কিছু অনকোফিটাল অ্যান্টিজেন আছে, যেসব অনকোফিটাল অ্যান্টিজেনগুলো ইউজুয়ালি অ্যাডাল্টে অ্যাবসেন্ট থাকে, কিন্তু টিউমার বা ক্যান্সার হলে সেই অনকোফিটাল অ্যান্টিজেনগুলো অনেক বেশি ইনক্রিজ করতে পারে, যেমন আলফা ফিটোপ্রোটিন মেইনলি লিভার ক্যান্সারে, কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন অনকোফিটাল প্রোটিন যেটা কোলোনিক ক্যান্সারের ক্ষেত্রে অনেক বেশি বেড়ে যায়। কিছু আইসো এনজাইম আছে যেমন পিএপি, এনএসসি। তারপর কিছু প্রোটিন আছে যেমন পিএসএ, পিএসএমএ, মেমব্রেন অ্যান্টি প্রোটিন যেগুলো, সেগুলোও ইনক্রিজ করতে পারে। এছাড়া কিছু গ্লাইকোপ্রোটিন আছে যেমন CA125, CA195, CA153। এসব গ্লাইকোপ্রোটিনগুলোও বিভিন্ন ধরনের ক্যান্সারে ইনক্রিজ করে। তার মধ্যে CA125টা মেনলি ইনক্রিজ করে হলো ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে। এছাড়া আমরা মলিকুলার কিছু টিউমার মার্কার আছে যেগুলো দিয়ে ডায়াগনোসিস করতে পারি, যেটা P53 এবং রাস মলিকুলার জিন, যেগুলো ডায়াগনোসিসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখানে ইম্পর্ট্যান্ট একটা নোট হলো যে যেসব দ্য সেম সাবস্টেন্সেস হুইচ ক্যান বি মেজার্ড ইন দ্য ব্লাড অলসো ক্যান বি স্টেইনড বাই ইমিউনো histochemical methods in the tissue. Thanks for watching. Please subscribe our channel.